নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি অনিমেষ। আপনারা দেখছেন দি ক্যালকুলেট পলিটিক্স, ক্যালপলের মোদ্দা কথা। আজকের মোদ্দা কথায় একটাই নাম, অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে খান খান পাকিস্তান। পাকিস্তান ভারতের যুদ্ধ পরিস্থিতিতে কি রাজনৈতিক মহল, দেশ তথা আন্তর্জাতিক দিক থেকে কেমন অবস্থায় রয়েছে, আগামী দিনে কেমন হবে দেশের অর্থনৈতিক অবস্থা, শুধু কি দেশ নাকি আন্তর্জাতিক মহলেও পড়তে পারে অর্থনৈতিক প্রভাব, কি পরিস্থিতি আসে, সব নিয়ে আলোচনা হবে আজকের আমাদের এই মোদ্দা কথায়। অপারেশন সিঁদুর একমাত্র অপারেশন যেটা প্রত্যাঘাতের অপারেশন। পাকিস্তানের বারবার নির্লজ্জ অবস্থান, জঙ্গি আড়ত বা জঙ্গি তৈরির কারখানা এই পাকিস্তানকে শিক্ষা দিতে এ আজকের নতুন ভারতের নতুন পদক্ষেপ। আর সহ্য করবে না ভারত, এবার পাল্টা জবাব দেওয়ার সময় এসে গেছে। তাই প্রত্যাঘাতের নাম অপারেশন সিঁদুর। দেশ তথা সনাতনীদের একমাত্র সিঁদুর, যা পবিত্র এবং বিবাহিত নারীদের জন্য সব থেকে মূল্যবান বলে মনে করা হয়, সেই সিঁদুর নিয়েই খেলা করেছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। আর তাই সিঁদুরের জবাব এবার সিঁদুর দিয়ে। পেহেলগাঁওতে যখন কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি সংগঠন জঙ্গিরা এসে নির্মমভাবে নিরস্ত্র পর্যটকদের বেছে বেছে হিন্দু ধর্মের মানুষ জিজ্ঞাসা করে পুরুষদেরকে খুন করে, এবং পরবর্তী সময়ে যে নারীদেরকে বলে দেওয়া হয় যাও মোদিকে গিয়ে বলো, আর নারীদেরকে দুর্বল বলে ছেড়ে চলে যায় জঙ্গিরা। আজ সেই নারীদেরকেই, সেই চোখের জলকে আজকের অস্ত্র তৈরি করে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারত। এখন মুদ্রা কথায় যে বিষয়টা বারবার উঠে আসছে, অপারেশন সিঁদুরে বারবার নাস্তানাবুদ পাকিস্তানের যে নির্লজ্জ অবস্থান এখনো চোখে পড়ছে। বারবার যুদ্ধবিরতি যে চুক্তি সেটি তো লঙ্ঘন করছেই, পাশাপাশি যুদ্ধ নীতিও লঙ্ঘন করছে পাকিস্তান। যুদ্ধ নীতি অনুযায়ী যেমনটা প্রতিরক্ষার জন্য অপর দেশের বা অপর পক্ষের সেনাদেরকে হামলা করা যেতে পারে, কিন্তু নির্মম ভাবে নিরীহ সাধারণ মানুষের উপরে হামলা করার কোন রকম নীতি নেই, এমনটাই যুদ্ধ নীতিতে। কিন্তু বারবার একইভাবেই নির্লজ্জ অবস্থান নিয়ে যাচ্ছে পাকিস্তান। আমাদের সঙ্গে রয়েছেন যে অতিথিরা, তাদের সঙ্গে আজকের এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং তাদের সঙ্গে পরিচয় করে দেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম বাবু, এছাড়া রয়েছেন আইনজীবী সুমিত্রা দেবী রয়েছেন আমাদের সঙ্গে, সুমিত্রা ভট্টাচার্য। এছাড়া রয়েছেন আইনজীবী অর্ক মুখার্জি, কলকাতা হাইকোর্টের আইনজীবী সুমিত্রা দেবী। এবং পাশাপাশি আমরা আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ, এবং বাংলাদেশ তরফ থেকে রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী ছিলেন রবীন্দ্র ঘোষ বাবুকেও স্বাগত জানাবো আমাদের এই মুদ্রা কথায় আজকের। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমেই একেবারে সরাসরি চলে আসবো নজরুল ইসলাম বাবুর কাছে। নজরুল বাবু, এই যে যুদ্ধ বিরতি বারবার যে লঙ্ঘন করার পাশাপাশি এবার কিন্তু যুদ্ধ নীতি লঙ্ঘন করছে পাকিস্তান, সাধারণভাবে ভারতের নাগরিকদের বেছে বেছে জনঘনবসতিপূর্ণ এলাকায় কিন্তু হামলা চালানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ভারতের S-400 এর কাছে পরাস্ত হচ্ছে পাকিস্তান। কি বলবেন, এরকম ভাবে কি যুদ্ধ নীতি লঙ্ঘন করা যায় আদতে? নজরুল বাবু, কি শোনা যাচ্ছে আমার কথা? নজরুল বাবু, মিউট করা থাকলে একটু আনমিউট করে নিন। নজরুল বাবু, লাইনে আছেন আপনি?
আপনি আনমিউট করে নিন, আনমিউট করে নিন। এবার শুনতে পাচ্ছেন কি? দেখুন তো, এবার শোনা যাচ্ছে। নজরুল বাবু কি বলবেন? যুদ্ধ বিরতি নীতি লঙ্ঘন, পাশাপাশি এরা যুদ্ধ নীতি লঙ্ঘন করছে পাকিস্তান। যদি নীতি লঙ্ঘন না করতে তাহলে এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হতো না। কারণ আমার দেশে পুরুষদের পাঠান উন্নতি নয়, তারা ইতিমধ্যে সেটা করেছে আমরা দেখি। তো তারপর তারা যে যুদ্ধনীতি মেনে চলবে সেটা আশা করা আমাদের পক্ষে বেশি। অতএব তারা যে নীতি লঙ্ঘন করছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে, এইটাই আমাদের মনে হয়। নজরুল বাবু, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। না, আমরা পরবর্তী সময় আবার নজরুল বাবুর কাছে আসছি। আমরা চেষ্টা করছি যাতে টেকনিক্যাল যে ফল্ট রয়েছে সেটা যাতে সলভ করে যায়। আমরা চলে আসবো এবার অর্ক মুখার্জির কাছে। অর্ক মুখার্জি, কলকাতা হাইকোর্টের আইনজীবী। অর্কদা, কি বলবেন? এইভাবে যুদ্ধ নীতি লঙ্ঘন করছে পাকিস্তান, এইভাবে এর পাল্টা ভারতকে শুধু কি এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পর যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত করাই কি ক্ষান্ত থাকবে ভারত, নাকি পাল্টা জবাব দিবে ভারত? আজকের নতুন ভারত, কি বলবেন? সবাইকে আমি আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। এখানে অনেক বিশিষ্ট আইনজীবী, আইপিএস অফিসার আর বাকি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানাই। সবার আগে বলি যে আমরা যারা সরকার বর্তমানে কেন্দ্রীয় সরকারের আওতায় আছি, আমরা প্রত্যেকেই আজকাল দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে পাকিস্তানের যে এই বেয়াদবি, তারা যে বারে বারে আমাদের বিভিন্ন শহরগুলোকে আক্রমণ করে সেখানে একটা করে ড্রোন হামলা, মিসাইল হামলা করার চেষ্টা করছে এবং ভারতবর্ষের শক্তিশালী সেই মিসাইল গুলোকে তার বিভিন্ন রকমের আপনার বিয়ের মাধ্যমে বিভিন্ন যে সিস্টেম গুলো আছে, যেগুলো অ্যান্টি রাডার সিস্টেম, যেগুলো যে শত্রুপক্ষের বিমান কিংবা তাদের জীবন কিংবা তাদের কোনো মিসাইল যদি আমাদের দেশে আক্রমণ করে তাহলে তাকে সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া থাকে, সেই ধরনের সিস্টেম আজকে এই 400 যেটা আমরা সুদর্শন চক্র বলছি, তাছাড়া আঘাত ডিফেন্স সিস্টেম, তাছাড়া আরো অনেক যে ডিফেন্স সিস্টেম গুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে এই কাজগুলো করছে, যার ফলে আজকে ভারতবর্ষের আকাশ, ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের শহর, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয়, একদম ভারতবর্ষের সাধারণ নাগরিক এখনো সুস্থ অবস্থায় রয়েছে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এই যে যখন 1947 সালে যে পারিশনটা হয়েছিল, সেই সময় পাকিস্তানকে আমাদের তৎকালীন কংগ্রেস সরকার যে পাকিস্তানকে আমাদের ভারতেরই একটা অংশ তুলে দিয়েছে যে সেটা সুরক্ষিত রাখবে বলে, কিন্তু আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যত দিন গড়িয়েছে তত কিন্তু এই পাকিস্তানের তরফ থেকে বরাবরই ওই যে সন্ত্রাসমূলক কাজকর্ম ভারতের দিকে দিকে এসছে। তার মানে এটা সবচেয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আমাদের যে 1947 সালের যে দেশ ভাগ হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। আজকে পাকিস্তানের যে মাটি যেটা ইউজ করা হচ্ছে টেররিজম অ্যাক্টিভিটির জন্য, সেটা কিন্তু আমাদের ছিল। আজকে সেই মাটি যদি আমাদের থাকতো এখন, তাহলে কোনোভাবেই আমরা সেই টেররিজম অ্যাক্টিভিটি আমাদের মাটিতে হতে দিতাম না। সেরকমই বাংলাদেশটা 1947 আগে আমাদের ভারতবর্ষের ছিল। আজকে আমি একটাই অনুরোধ করবো আপনারা চ্যানেলের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে, যে এই যে আমাদের ভারতবর্ষের থেকে দুটো করে হয়ে গেছে, এই মাটিগুলো যে আলাদা হয়ে গেছে এবং সেখানে সন্ত্রাসবাদী জিহাদিরা সেটা দখল করে আমাদের উপর 75 ইয়ার ধরে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে, এটা আর হতে দেওয়া যাবে। আমরা এতদিন ধরে অনেক সার্জিক্যাল স্ট্রাইক, কার্গিল যুদ্ধ, এই যুদ্ধ, ওই যুদ্ধ, এই যুদ্ধ প্রচুর দেখেছি, আমাদের দেওয়া ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে একমাত্র একটা জিনিস, যে আমাদের যে অখণ্ড ভারত ছিল সেই অখণ্ড ভারত আমাদের ফেরত চাই। পাকিস্তান বাংলাদেশকে আমাদের ভারতের যুক্ত করে আমাদের যে অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত থেকে আবার কায়েম করতে হবে এবং এখানে সন্ত্রাস, ভারতের মধ্যে যদি এই দুটো স্থান থাকে তাহলে এখানে কোনোভাবেই সন্ত্রাসবাদীরা এসে দখল করে এখান থেকে সন্ত্রাস যে অ্যাক্টিভিটি গুলো, টেররিজম অ্যাক্টিভিটি গুলো, সেগুলো চালাতে পারবে। সুতরাং এই জিনিসটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই এবং প্রত্যেকটা মানুষ
যারা এখানে বসে ভারতবর্ষে বসে তারা মনে করছে যে আমরা ওই জিহাদি ওই সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি করলে আমাদের নাম ছড়িয়ে যাবে, তারা দয়া করে ভারতবর্ষ ছেড়ে অন্যান্য বিভিন্ন দেশগুলো আছে সেখানে গিয়ে আস্তানার দরকার। আমরা ভারতবর্ষে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যক্রম এই যে টেররিস্ট অ্যাক্টিভিটি আমরা করতে দেবো না। এবং আমি আরেকটা কথা বলি, এই যারা টেররিস্ট করে তারা কি করে গ্রামগঞ্জের ছেলে মেয়েদেরকে হচ্ছে আপনার তাদের ঘাঁটি করে, সেখানে তাদেরকে টার্গেট করে। কারণ গ্রামগঞ্জে এখনো পর্যন্ত যেহেতু শহরের থেকে সেই পরিমাণ মানে সেই যে আমাদের যে এত ফেসিলিটি সেখানে পৌঁছায়নি বলে তাদেরকে ভুল বোঝায়, তাদের জিহাদের নাম করে তাদেরকে ভুল বোঝায় যে তোমরা যদি এই ধরনের সন্ত্রাস অ্যাক্টিভিটি গুলো করো তাহলে শহরের মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে, শহরের মানুষের মুখে মুখে তোমাদের কথা ছড়াবে। সুতরাং এই যে ভুল মনোভাব গুলো আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি, নেতা, মন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সেদের মুখেও তাদেরকে নিজের গায়ে গন্ধে কেন্দ্রিত বোঝানো উচিত যে সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি করে কখনো শহরের মানুষের কেন্দ্র তাদের মানে দৃষ্টি আকর্ষণ করা যায়। দৃষ্টি আকর্ষণ তখনই করা যায় যখন তারা ভালো পড়াশোনা করে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার কিংবা একজন সায়েন্টিস্ট হতে পারবে, তাহলে তারা অবশ্যই শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এই বিষয়টা থাকবে, কিন্তু শুধু কি মাত্র এই প্রত্যাঘাতের পর্বই চলবে নাকি একেবারে পাকিস্তানকে খান খান করে যাওয়ার সময় এসে গেছে? সরাসরি চলে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং কংগ্রেস সমর্থক সুমিত্রা ভট্টাচার্য। সুমিত্রাদি, কি বলবেন এই বিষয়টাই, যে ভারত শুধুমাত্র কি প্রত্যাঘাত করেই ক্ষান্ত থাকবে নাকি পাল্টা হামলা করার একটা সময় এসে গেছে? এটা কি সঠিক সময়, কি বলবেন? সুমিত্রাদি, আমার কথা কি শোনা যাচ্ছে? সুমিত্রাদি, কি বলবেন এখন কি আজকে নতুন ভারত কি পাল্টা আক্রমণ চালাবে নাকি শুধুমাত্র এই যে প্রত্যাঘাতের এখনো পর্ব চলবে? সুমিত্রাদি, শোনা যাচ্ছে না কোনো কথা? কথা কেটে কেটে আসছে সুমিত্রাদি, স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার কারণে সুমিত্রাদির কথা একদম স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। আমরা পরবর্তী সময় আবার সুমিত্রাদির কাছে আসবো এবং তার আগে চলে আসবো সুদীপ্ত গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্তদা, আগামী দিনে ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি চলছে, আগামী দিনে সারা ভারতে এবং সারা বিশ্বে অর্থনৈতিক কি প্রভাব পড়তে পারে যুদ্ধের? দেখুন, প্রথমত আমি বলি যে একটা আর্থিক যুদ্ধ কিন্তু আমরা করে ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা ইরান থেকে ওদের এখানে তেল আসাটা আটকেছি, ওদের ওখানে একটা ব্ল্যাক মার্কেটে ওরা তেল কিনতো, কারণ ইরান কিন্তু একটা স্যাংশন জারি করেছে ইউএসএ। ইরান ব্ল্যাক মার্কেটে ইরান থেকে তেল নিত পাকিস্তান। কিছুদিন আগে পাকিস্তান ইরানের বিদেশ মন্ত্রী এসছে এবং তাদের আমরা একটা অফার দিয়েছি যে সেম অ্যামাউন্ট অফ তেল আমরা কিনে নেবো, আপনারা পাকিস্তানকে কোনো তেল দেবেন। ফলে একটা জিনিস যে ওদের যে সাপ্লাই লাইন সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে বালুচিস্তান থেকে যে রাস্তা থেকে তেলটা আসতো সেখানেও আজকে সাপ্লাই লাইন কেটে দেওয়া হয়েছে। ফলে যুদ্ধ ওরা খুব বেশি দিন করতে পারবে বলে মনে হয় না। আনলাইক যেটা আপনি বাকি যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং ওদের কাছে যদিও আর্মির এদের টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু খুব শিগগিরই এই যুদ্ধটা শেষ হয়ে যাবে। ফলে এদের খুব বেশি দিন থাকবে না। দ্বিতীয়ত হবে যে শর্ট টার্মে হয়তো ভারতবর্ষের উপর করতে পারে, কিন্তু লং টার্মে এটা খুব পজিটিভ একটা সাইডে যাবে বলে আমার ধারণা। কারণ এই যুদ্ধ যদি একটা কন্ট্রিবিউশনে আসে, যদি মাঝপথে কেটে না যায়, পাকিস্তান কিন্তু 4 থেকে 5টা ভাগে ভাগ হতে পারে এবং পাকিস্তান 4 থেকে 5টা ভাগে যদি ভাগ হয়, আগামী দিনে কিন্তু আমি বলছি এটা একটা অ্যাডভান্টেজ ভারতের জন্য। কারণ আজকে ওরা যে মদতটা দিচ্ছে, একটা কথা বলি যে পাকিস্তান, আপনারা মনে রাখবেন, পাকিস্তান যদি হেরে
আজকের বাকিরা যারা কাশ্মীর শাসক তারা যেমন এথনিক ক্লিনজিং এ বিশ্বাসী করে, আমার বিশ্বাস, আমি কাউকে করতে বলছি না এটা, ওখানকার সলিউশন একমাত্র এথনিক ক্লিনজিং। যতদিন এরা এখানে থাকবে ততদিন এরা এথনিক ক্লিনজিং বিশ্বাস করবে। যারা যেটাতে বিশ্বাস করে সেই বিশ্বাস তাদের বিরুদ্ধে ফিরিয়ে দেওয়া হবে। কালকে যুদ্ধ শেষ হলে পাকিস্তান যে সমস্যার সমাধান হবে তার কিন্তু বিন্দু মাত্র নয়। এই আমার বক্তব্য কাশ্মীর। তো আগামী দিনে শুধু কি অর্থনৈতিক থাকবে, এবং সব থেকে বড় প্রশ্ন আছে যে ভারতের যে আরো পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের কি ভূমিকা? সব থেকে নিকটস্থ যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের সঙ্গে এখনো সংঘাতপূর্ণ সম্পর্ক প্রায় হয়ে রয়েছে ভারতের আর বাংলাদেশের। এই মুহূর্তে যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময়ে বাংলাদেশের কি অবস্থান থাকবে? বাংলাদেশ কি সরাসরি পাকিস্তানের সমর্থন করবে নাকি পাশে থাকবে ভারতের? আমাদের সঙ্গে রয়েছেন যে চিন্ময় কৃষ্ণ বাবুর আইনজীবী রবীন্দ্র ঘোষ বাবু। রবীন্দ্র ঘোষের কাছে সরাসরি প্রশ্ন থাকবে, বাংলাদেশের কি ভূমিকা থাকবে এরকম ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে? আপনারা সবাই জানেন বাংলাদেশ 71 সালে মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বাংলাদেশের ছিন্ন করার চেষ্টা বাকিরা একটু মিউট করুন, বাকিরা একটু মিউট করুন, শোনা যাচ্ছে না। পাকিস্তান টিকতে পারেনি, টিকতে পারেনি। এই কারণে 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। 72 সালে সংবিধান হয়েছে বাংলাদেশে, একটা সেকুলার সংবিধান ছিল 72 সালে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেখানে 72 সালের সংবিধানটি কাটাছিড়া করে ইসলাম রাষ্ট্র ধর্ম এবং বিসমিল্লাহ রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল, যার ফলে মানুষ অত্যন্ত ভারাক্রান্তরী হয়ে এটা অর্জন করেছে। তখন আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আমরা জয়েন করেছিলাম। আমি তখন আমার বয়স ছিল 21 বছর। তখন আমি মুক্তিযুদ্ধে জয়েন করেছি এবং সেখানে আমরা মুক্তিযুদ্ধে ফাইট করেছি ফর দি ইমানসিপেশন অফ বাংলাদেশ টেরিটরি। আমরা ফাইট করে উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়ান সোলজার্স আমরা দেশটা স্বাধীন করেছিলাম। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, আবার সেই পাকিস্তান আবার বাংলাদেশের সঙ্গে যোগ সাজস করে নতুন করে আবার অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছে। আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনূস উনি পাকিস্তানের সঙ্গে সংযোগ সৃষ্টি করেছেন। উনি বলেছেন এখনই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, চুপ করে বসে থাকতে হবে না। একদম রবীন্দ্রবাবু ঠিক এই প্রশ্নটাই থাকবে, বাংলাদেশের কিসের প্রস্তুতি? বাংলাদেশের সঙ্গে যুদ্ধটা কোথায় হচ্ছে? বাংলাদেশ কেন যুদ্ধের পরিস্থিতিতে প্রস্তুতি নেবে? কি কারণ রয়েছে ইউনূসের এই রকম বক্তব্যের পেছনে? এটা যতটুকু আমাদের মনে হচ্ছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যেহেতু দেশটা স্বাধীন করেছিলাম আমরা 71 সালের মুক্তিযুদ্ধে, 72 সালের সংবিধান প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখানে একটা ধর্ম কাজ করছে, ধর্মটাকে মেইন হাতিয়ার হিসেবে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশের কিছু জনগণ, তারা ধর্মটাকে এখন ব্যবহার করা হচ্ছে। আমি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান। একদম ঠিক এই রকমটাই বাংলাদেশি মিডিয়া কিছু কিছু প্রতিবেদন দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ওখানে সাধারণ নাগরিকদের যখন প্রশ্ন করা হচ্ছে আপনি ভারতের পাশে থাকবেন নাকি থাকবেন পাকিস্তানের পাশে, তখন বলা হচ্ছে সরাসরি যেহেতু আমি ইসলাম ধর্মী সেহেতু আমি পাকিস্তানের পাশে থাকবো। এখানে ন্যায় অন্যায়, বিচার অবিচার, এখানে কিচ্ছু প্রশ্ন আসে না, শুধু ধর্মের প্রশ্ন আসে। এখানে ধর্মের জন্য পাকিস্তানের একটা অনৈতিক পরিস্থিতিতে
অনৈতিক জঙ্গি সংগঠনের দেশ পাকিস্তানকে সমর্থন করে সরাসরি বাংলাদেশের মুসলিম বা ইসলাম ধর্মী মানুষজন? নক্কারজনক ঘটনা তো এটা। মুক্তিযুদ্ধ করেছিলাম, এখানে বৌদ্ধ, খ্রিস্টান, তখন আমরা চিন্তা করি নাই। আমরা সমরে, সম্মুখ সমরে আমরা আমরা ফাইট করেছি। সেখানে তো এরকম কথা ছিল না কে হিন্দু কে মুসলমান কে। একদম ঠিক এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে, কেন আজকের ভারত পাকিস্তানের যুদ্ধ যেখানে চলছে সেখানে যেই মূলত যেই ঘটনাটাকে সামনে রেখে যে বারবার জঙ্গিদের আতঙ্ক হয়ে উঠেছে এই পাকিস্তান, এবং পাকিস্তানের যে জঙ্গিরা বারবার ভারতে এসে সাধারণ মানুষের জীবনকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছে, তাই সেই পাকিস্তানি জঙ্গিদেরকে প্রত্যাঘাত করতে এই অপারেশন সিঁদুর। কিন্তু সেই অপারেশন সিঁদুরে কেন জঙ্গিদের হামলার বা জঙ্গিদেরকে পাল্টা প্রত্যাঘাতের বদলা নিতে মরিয়া হয়ে উঠলো পাকিস্তান? এবার সরাসরি আরেকবার চলে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু যদি আমার কথা শুনতে পান তাহলে আপনার কাছে এই প্রশ্ন থাকবে যে এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত বাংলাদেশের যে সম্পর্ক ছিল সেটা কি আরো অবনতির দিকে যেতে চলেছে? দেখুন, ভারত বাংলাদেশের যে সম্পর্ক ছিল সেটা হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে অন্য যারা ক্ষমতায় এসেছেন তারপর থেকেই অবনতি, এবং এখন যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আছেন তারা আমাদের ভারতের পাশে থাকবেন এরকম আশা বোধহয় আমাদের কোন নেতারাই করেন না। স্বাভাবিকভাবে তারা পাকিস্তানের পক্ষে থাকবে। আমি বলছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর, এর পরে যদি আবার সরকারের পরিবর্তন হয় তাহলে অন্যরকম। একদম নজরুল বাবু, শুধু এই প্রশ্ন নয়, বাংলাদেশের পাশে থাকা না থাকাই ভারতের যে যুদ্ধ পরিস্থিতি, ভারত এমনিতেই আত্মনির্ভর ভারত, আজকে ভারত নতুন ভারত, তাই পাল্টা প্রত্যাঘাত করতে একদম মরিয়া ভারত। তাই পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব দিতে তৈরি হয়ে গেছে ভারত। আজকের এই ভারতের সেনারা এখন একটাই লক্ষ্য, পাকিস্তানের জঙ্গি নিকেশ এবং পাকিস্তানের জঙ্গি যে আঁতুড়ঘর, সেই আঁতুড়ঘরকে একেবারে পুরো ধ্বংস করে দেওয়া। এই মুহূর্তে শুধু পাকিস্তানের উপরে ভারতের আক্রমণ নয়, চলছে এই মুহূর্তে বালুচিস্তানেরও আক্রমণ। এবং কিন্তু এখানেই নজরুল বাবু যে প্রশ্নটা এখানে আসছে যে শুধুমাত্র সংঘর্ষ বিরতি নয়, এবার সাধারণ মানুষের উপর আক্রমণ হানতেও একেবারে মরিয়া পাকিস্তান সরকার। একেবারে পাকিস্তানের সেনারা পর্যন্ত সেনা ঘাঁটি থেকে যুদ্ধ বিমান এবং যুদ্ধ ড্রোন এবং মিসাইল ছোড়া হচ্ছে সাধারণ মানুষের জনঘন বসতিপূর্ণ এলাকায় হামলা করার জন্য। কি বলবেন, এই যুদ্ধ নীতিকে লঙ্ঘন করছে পাকিস্তান? আগামী দিনে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের কি রূপ দেখবে? বিভিন্ন দেশের সামরিক শক্তির উপর নির্ভর করে কোন দেশ কত বেশি শক্তিশালী তার তালিকা প্রকাশ করে বিভিন্ন সংস্থা, যেমন গ্লোবাল ফায়ার ইন্ডেক্স। তারা 25 সালে যে তালিকা প্রকাশ করেছে তাতে একমাত্র ইউএসএ, চীন এবং রাশিয়ার পর ভারত হচ্ছে পৃথিবীতে চতুর্থ সব থেকে সামরিক শক্তিতে শক্তিশালী রাষ্ট্র। সেই তালিকায় পাকিস্তানের স্থান হচ্ছে 38। অর্থাৎ পাকিস্তানের যে সামরিক ক্ষমতা তা নিয়ে ভারতবর্ষের সামরিক ক্ষমতা সামনাসামনি করা তাদের পক্ষে সম্ভব নয়। তার ফলেই তারা বাকিরা একটু মিউট করবেন, বাকিরা মিউট করবেন। একদম বাকিরা মিউট করলে সুবিধা হয়। আপনি বলুন। তার ফলে পাকিস্তানের যদি ভারতের সঙ্গে কোন রকম কনফ্লিক্টে যেতে হয় সেটা সামনাসামনি যুদ্ধ তারা পারবে না, ওই ঘুরিয়ে ফিরিয়ে গেরিলা কায়দায় বা অন্যভাবে তাদেরকে করতে হবে। এখন একটাই ভয় যে পাকিস্তানের হাতে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, ভারতের হাতে এরকম আছে। একদম দুটোই তো একেবারে পরমাণু শক্তিধর দেশ, কিন্তু তারপরেও ভারতের উপরে যেভাবে নাস্তানাবুদ হওয়ার পরেও পাকিস্তানের যে নির্লজ্জ অবস্থান সেটা কিন্তু চোখে পড়ছে নজরুল বাবু। পাকিস্তানে আপনারা যদি ইতিহাস দেখেন,
ইতিহাসে এটা আছে। 1947 সালে আমাদের ভারত পাকিস্তান হয়ে দেশটা যখন স্বাধীন হচ্ছিল বা ভাগ হচ্ছিল, আপনি যাই বলেন, তখন কাশ্মীর কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না। কাশ্মীর একটা দেশীয় রাজ্য ছিল। আমাদের সারা দেশে এরকম 565টা দেশীয় রাজ্য ছিল। তো কাশ্মীরের বিশেষত্ব ছিল যে এখানে সংখ্যাগরিষ্ঠ প্রজা ছিল মুসলমান, কিন্তু এখানকার মহারাজা হরি সিং ছিলেন হিন্দু, তার যে মন্ত্রী রামচন্দ্র কাকর ছিলেন হিন্দু। তো এই মহারাজাও কিন্তু ভারতে বা পাকিস্তানে যোগ দিতে চাননি। যখন লর্ড মাউন্টব্যাটেন প্রস্তাব দিয়েছিলেন, মহারাজা চেয়েছিলেন যে ভারত এবং পাকিস্তানের বাইরে কাশ্মীর একটা আলাদা রাজ্য হয়েই থাকবে মহারাজার। কিন্তু এবং এই যে প্রস্তাব ছিল সেখানে জিন্নাও, এখানে যে মুসলিম কনফারেন্স ছিল, এখন ন্যাশনাল কনফারেন্স আপনারা যেটা দেখছেন, প্রথমে মুসলিম কনফারেন্স হয়েছিল, তারপরে সেটা থেকে একটা অংশ বেরিয়ে আবার মুসলিম কনফারেন্সে চলে যায়, কিন্তু আব্দুল্লাহর নেতৃত্বে প্রধান অংশটা ন্যাশনাল কনফারেন্সে সেকুলার হয়। তো এই মুসলিম কনফারেন্সও মহারাজাকে সমর্থন করেছিলেন, জিন্নাও সমর্থন করেছিল। কিন্তু সেখানকার ট্রাইবাল ওয়ারিয়াররা পাকিস্তানি সেনাবাহিনীর সমর্থনে কাশ্মীর আক্রমণ করে এবং অনেকগুলো জায়গা দখল করে নেয়। এবং এখন যে শ্রীনগর এয়ারপোর্ট আছে তার 5 কিলোমিটার মধ্যে চলে আসে। আপনারা জানেন এয়ারপোর্টটা শ্রীনগরের 12 কিলোমিটার দূরে আছে। এখন হয়তো কিছু অবস্থার পরিবর্তন হয়েছে শহর বাড়ার ফলে। তখন এই মহারাজা ভারতের সাহায্য চান। লর্ড মাউন্টব্যাটেন তখন বলে যে তোমরা যদি ভারতে যোগ না দাও তাহলে তোমাদেরকে কোনো সাহায্য দেওয়া যাবে না। তখন মহারাজা বাধ্য হয়ে কিন্তু ভারতে যোগ দেন এবং ভারতীয় সেনা বিমানে করে শ্রীনগর এয়ারপোর্টে নামিয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় এবং কিছু জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তাও কিছু জায়গা তারা দখল করে থাকে, যেটা এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা অন্য জায়গায় বাল্টিস্তান আছে, আপনারা দেখেছেন। তো এর পরে 1947 ইতিহাসটা তো এই যে পাকিস্তান সমর্থন করেছিল যারা কাশ্মীর দখল করে নিতে চেয়েছিল। এরপরে 80-র দশকে আসে, যখন 79 সালে মানে প্রো মার্কিন যুক্তরাষ্ট্র শাহকে আয়াতুল্লাহ খোমেনিরা ক্ষমতাচ্যুত করে দিলেন এবং ওই একই সাথে ইউএসএসআর বাহিনী আফগানিস্তানের দখল নিল। তখন ইউএসএ ইউরোপের দেশগুলো ইউএসএসআর এর ভয়ে শঙ্কিত হয়ে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার হাত বাড়ালো। এবং আপনারা হয়তো এটা জানেন যে ইউএসএস সিআইএ, ইউকে এমআই6 এবং পাকিস্তানের আইএসআই মার্চ করে আফগানিস্তান বর্ডারে পাকিস্তানের এলাকায় শয়ে শয়ে খারিজি মাদ্রাসা তৈরি করে। ইউএস এর সিআইএ কোরআন কিনে, হাদিস কিনে এদেরকে দেন। পৃথিবীর 42টা দেশ থেকে 35,000 মুসলমানকে নিয়ে আসা হয়, যার মধ্যে ওসামা বিন লাদেনও ছিলেন। এবং সেখানকার পাকিস্তানের লোকদেরও এখানে জয়েন করানো হয় এবং লাখখানেকের উপর লোককে শুধু কোরআন পড়িয়ে হাদিস পড়ে ওরা মুসলমান করা হয় ইউএসএসআরকে আফগানিস্তান থেকে তাড়ানো। যতদিন ইউএসএসআরকে তাড়ানোর দরকার ছিল, ইউএসএ বা ইউকেরা বলতো যে এরা হলি ওয়ারি, মানে পবিত্র যোদ্ধা। কিন্তু ইউএসএসআর বেরিয়ে যাওয়ার পর ইউএসএ বা ইউকের লোকেরা বললো যে তোমরা তাহলে এবার ঘরে ফিরে যাও, যে যার দেশে ফিরে যাও। তারা তো দেশে ফেরার জন্য আসেনি, তারা ইসলামী রাষ্ট্র স্থাপন করার জন্য এসেছিল। তাদেরকে সেরকম বোঝানো হয়েছিল যে আফগানিস্তান আমরা ইসলামী রাষ্ট্র করব। সে অন্যান্য দেশগুলোতে তারা ইসলামী রাষ্ট্র শাসন করার জন্য কাজ করতে লাগলো। তার ফল আপনারা 9/11 দেখেছেন, তার ফল আপনার ইসলামিক স্টেট দেখেছেন, তার ফল কাশ্মীরে আপনারা আক্রমণ দেখেছেন। আমাদের এখানে কিছু কিছু যে ঘটনা কাশ্মীরে ঘটেছে সেটা তাদেরকে সাহায্য করছে। ঘটনাটা কিরকম? মহারাজা যে ভারতে যোগ দিয়েছিলেন তাতে 370 ধারা পেয়েছিলেন যে কাশ্মীরের আলাদা অটোনমি থাকবে, ভারতবর্ষের আইন কাশ্মীরে প্রযোজ্য হবে না,
বাইরের লোক কাশ্মীরের স্থায়ী বেসামরিক জমি জমা কিনতে পারবে না। কিন্তু 19 সালে দেখুন শুধু 370 ধারা রদ করা হয়। কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর রাজ্যকে ভাগ করে দুটো কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়। আপনারা রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ফারাক বোঝেন। রাজ্য সরকারের রাজ্যে কিছু ক্ষমতা থাকে, কিন্তু কেন্দ্রীয় শাসিত অঞ্চল সরাসরি কেন্দ্র শাসন করে। এখন কাশ্মীর এবং লাদাখকে যেটা কেন্দ্র থেকে শাসন করা হচ্ছে। আর 20 সালের দিকে একটা আইন করা হয় যে কেউ যদি 15 বছর ধরে কাশ্মীরে বাস করে তাহলে সে এবং তার সন্তান সন্ততিরা, কেউ যদি 10 বছর কাশ্মীরে সরকারি কাজ করে তারা এবং তাদের ছেলে মেয়েরা, এবং কেউ যদি 7 বছর কাশ্মীর পড়াশোনা করে এবং 10 এবং 12 সেখান থেকে পাস করে, তাহলে তারা কাশ্মীরে স্থায়ী বাসিন্দা হিসেবে সার্টিফিকেট পাবেন। এবং এই নীতি অনুসারে এই 25 সালের এপ্রিল মাসেই 83,000 বাইরের লোককে সেখানে সার্টিফিকেট দেওয়া হবে। দেখুন বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক আসলে যেমন আমাদের এখানে ভয় হয় যে এখানে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, তো কাশ্মীরের লোকদের মনে এরকম ভয় হয় যে কাশ্মীরের জনবিন্যাস এবার পাল্টে যাবে। সেটা যে আমাদের একজন প্যানেলের লোক বলছিল যে সেখানকার লোকেরা এটা পছন্দ করে। ফলে এই যে জঙ্গি আক্রমণ করাতে যে আমাদের পড়োশী দেশ যারা আমাদের সঙ্গে সাবধান নেই তাদের পক্ষে সুবিধা হচ্ছে। একটা নজরুলের কাছ থেকে পুরো ইতিহাস জানা গেল যে অতীতে কি হয়েছিল এবং কি জন্য এই রকম ভারত পাকিস্তানের যে যে দ্বন্দ্বের একটা বলতে গেলে আঁচ পাওয়া গেল। কিন্তু পরবর্তী সময়ে যে একের পর এক যে অনৈতিক কাজকর্ম করে গেছে, পাকিস্তান জঙ্গি তৈরির আঁতুর ঘর তৈরি করে ফেলেছে নিজের দেশটাকে, সেই রকম ভাবেই কিন্তু একের পর এক জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে এই পাকিস্তান, এবং তার পাল্টাই কিন্তু আজকের এই অপারেশন সিঁদুর। না হলে প্রতিবেশী দেশের সঙ্গে কি কারণে এবার সংঘাত? আরো তো অনেক প্রতিবেশী দেশ রয়েছে ভারতের, নেপাল, ভুটান। যদি ভারতের ভূমিকাও যদি আগ্রাসনপন্থী ভূমিকা হয়ে থাকে ভারতের, তাহলে তো নেপাল, ভুটান ছোটখাটো দেশ, তাকে তো একেবারে নাস্তানাবুদ করে দেওয়া যেত। ভারত যেমন শক্তিধর দেশ, সেই শক্তির পরেও কিন্তু ভারত একেবারে নিজের দিক থেকে নিজেরা আত্মনির্ভর হয়ে উঠছে, এবং সেই জায়গায় বারবার আঘাতের পর আঘাত কেন করবে পাকিস্তান? কেন বারবার আঘাত করার পরেও পাকিস্তানের এই নির্লজ্জতাকে শুধু মেনে নিয়ে একইভাবে সাধারণভাবে মানুষ বাস করবে ভারতে? কেন মানুষ চাইবে না, কেন ভারত চাইবে না যে পাল্টা আক্রমণের? এবার সেই আক্রমণের দিন এসছে, তাই অপারেশন সিঁদুর। সরাসরি চলে আসবো আরো একবার সুমিত্রাদির কাছে। সুমিত্রাদি আমাদের সঙ্গে আছে। সুমিত্রাদি মিউট করা থাকলে আনমিউট করে কথা বলুন, যে কি বলবেন যে এই রকম যে ঘটনা, যে ভারতে যে বারবার আক্রমণের পর আজকে পাল্টা আক্রমণের দিন এসছে, আত্মনির্ভর ভারত পাল্টা আক্রমণ করছে অপারেশন সিঁদুর, কি বলবেন? ভারত অত্যন্ত একটি সহনশীল দেশ, সবকিছু সে সহ্য করে নিতে পারে, কিন্তু তার উপর রকেট গুলি খেলবে তা ভারতের সেনাবাহিনী নিশ্চয়ই সহ্য করবে না। তার আক্রমণ তারা প্রত্যুত্তরে সঠিক দিয়েছে আমি বলবো, এবং ভারত দিতে পারে। এবং ভারতের প্রতিরক্ষা বাহিনী সেটা যে বিশ্বের মধ্যে কততম স্থানে রয়েছেন সেটা তো নজরুল বাবু আমাকে বিস্তারিত ভাবে বলেছেন। মানে আমার কিছু বলা এখানে ধৃষ্টতায় পরিণত হয়। এখন কিন্তু রাজনীতি করার সময় নয়। একদম তাই। প্যানেলে যে 1947 সালের পরে এই ভাগ, এই বৃত্তান্ত, সেটাও পরিষ্কার করে দিয়েছিলেন আমাদের নজরুল বাবু, কিভাবে ওটা বৃত্তান্তকার ইতিহাসটা। আজকে কিন্তু রাজনীতি করার সময়। সরাসরি চলে আসবো অর্থনীতিবিদ এবং আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ। সুদীপ্ত বাবু, কি বলবেন এই রকম সময়ে যেখানে সারা দেশ একাট্টা, যেখানে সাধারণ বিরোধী দল এখানে এক জায়গায় রয়েছে, সেই জায়গায় কিন্তু বিরোধিতা কেন করবে সারা দেশের? দেখুন একটা কথা বলি, আমি সঙ্গে তো বিজেপির মুখপাত্র, আমি একটা কথা ক্লিয়ারলি বলছি, কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি জাতীয়তাবাদের কেন্দ্রের কোনো তুলনাই হয় না। কংগ্রেস অ্যাবসলিউটলি একটা জাতীয়তাবাদী পার্টি, আমাদের সঙ্গে মতান্তর যতই থাকুক। কমিউনিস্টরা ফ্রম দি ভেরি বিগিনিং তারা দেশদ্রোহী, এদের সঙ্গে মানে আমি যদিও তারা একসঙ্গে আনফর্চুনেটলি তারা লড়াই করছে, একটা ফ্রন্ট তৈরি করেছে, কিন্তু দুজনের জাতীয়তাবাদের কনসেপ্টের পার্থক্য সম্পূর্ণ আলাদা। ফলে কমিউনিস্টরা কিছু বললে আমরা একটা কথা বলছি, সেই দায় আমরা কংগ্রেসকে নিতে বলছি না, অন্তত পুরোপুরি ভাবে, যদিও তারা এক ফ্রন্টে আছে। কারণ কংগ্রেস ফ্রম দি ভেরি বিগিনিং তারা এর আগেও 3-4টি জিতে হারিয়েছেন ওদের,
সুদীপ্ত একবার থামাতে চাইবে। সুদীপ্ত একটা ব্রেকিং খবর আসছে, ব্রেকিং নিউজ রয়েছে, যেখানে ভারতের যে অপারেশন সিঁদুর নিয়ে একটা ব্রেকিং নিউজ আছে। সব থেকে বড় খবর যেটা এখন আসছে যে আগামী 48 ঘন্টার মধ্যে ভারতের ওপর যে যুদ্ধবিরতি লঙ্ঘন যে বারবার করে যাচ্ছে, যে যুদ্ধবিরতি নীতি লঙ্ঘন করছে পাকিস্তান, সেই যুদ্ধ যদি পাকিস্তান বন্ধ না করে তাহলে 48 ঘন্টার মধ্যে যদি কোনো রকম পদক্ষেপ বন্ধ করতে কোনো রকম পদক্ষেপ যদি না নেয় তাহলে ভারত বড় পদক্ষেপ নেবে এবং পাল্টা আক্রমণ করতে বাধ্য থাকবে, এমনটাই ঘোষণা করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে। কি বলবেন সুদীপ্ত, এরকম একটা বড় ব্রেকিং নিউজ আসছে আমাদের এই বিবেকের মাঝখানে? আমি বলছি তো একদম মানে খুব স্ট্রিক্টলি মানে একদম খুব স্ট্রেট আক্রমণ করা উচিত। এবং আমি বলছি 1971 যেমন এরা দেখুন 1971 ওরা সারেন্ডার করেছিল। আমি আজকেও বলছি আমরা যদি একটা আক্রমণ করি ওরা সারেন্ডার করবে। মানে একটা জিনিস বুঝতে হবে যে পাকিস্তানের সেনা আমাদের এনডিএ বা সিডিএস এর মতো নয়। আমাদের এনডিএ বা সিডিএস কি হচ্ছে, আমাদের ঘরের ছেলেরা তারা একটা কনফিডেন্স নিয়ে তারা গিয়ে ওখানে, এবং এখানে কোনো কাজ কিছু নেই, এখানে সবাই কনফিডেন্স নিয়ে যেমন পরীক্ষা নিয়ে থাকতে আইপিএস হয়েছেন নজরুল সাহেব, যে সেই রকম প্রত্যেকটা মানে সাধারণ ঘরের ছেলে মেয়েরা তারা গিয়ে এখানে হয়। পাকিস্তানের ব্যাপারটা সেরকম নয়। পাকিস্তানে হচ্ছে কতগুলো ফ্যামিলি তারা ওদের মিলিটারি গ্রেপ্তার করে আছে এবং পুরো বিজনেসটা তারা কন্ট্রোল করে। আজকে যদি ইন্ডিয়া তাদের যদি আক্রমণ করে এবং তাদের দেশটাকে যদি বুঝিয়ে দেয়, ওরা যে কোটি কোটি টাকা মানুষের উপর যে মানে গুন্ডামি করে যে আদায় করেছে এবং যে বড় বড় ব্যবসা করছে সব জলে চলে যাবে। এবং ওরা কখনোই সেটা চাইবে না। আমি বলছি 1971 যেরকম ওরা সারেন্ডার করেছিল, আমরা যদি আক্রমণ করি আমার বিশ্বাস 3 থেকে 4 দিনের মধ্যে এরা সারেন্ডার করবে। অলরেডি অর্ধেক লোককে ওরা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমি বলছি আমাদের এনটিএস সিটিএস বা আইএস আইপিএস এরা যেমন এক্সাম দিয়ে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যেরকম যায় ওই পরীক্ষাগুলোতে, ওদের দেশে যেরকম না, ওদের কতগুলো ফ্যামিলি আছে তাদের মধ্যে মিলিটারি পাওয়ারটা এরা যুদ্ধ করার মানে যোগ্যতাই এদের মধ্যে নেই। এদের অফিসাররা অলরেডি অর্ধেক লোক এদের মধ্যে বলেছে কেন যুদ্ধ করছে, এই করছে, এর থেকে ভালো 4 বছর আমরা ব্যবসা করছি এই শুরু করেছে। এবং যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আমার এটা মানে প্রিয় বিশ্বাস। আর শীঘ্র বলি যে এই গন্ডগোলটা যে মন্ত্রী ছিলেন মোহাম্মদ শহীদ, উনি গন্ডগোলটা ভাঙান এবং তারপর মোটামুটি জিনিসটা একটা ইয়ে পরিচয় দেয়। কিন্তু এবং 35-এ এইগুলো যে ছিল এরা কিন্তু টেম্পোরারি বেসিসে এবং এটা কিন্তু উইথ করার একটা প্রভিশন ছিল, যেটা উইথ করা হয়েছে। কাশ্মীরা যদি অন্য স্টেটে গিয়ে তাদের দিতে পারে, তাদের অন্য স্টেটের লোকরা কাশ্মীরের দিতে পারে। একটা জিনিস রসুলবাবু আবিষ্কার করলেন যে বাংলাদেশটা যদি পশ্চিমবঙ্গে এসে ডেমোগ্রাফি চেঞ্জ করে আমরা তো কমপ্লিট করছি, কিন্তু একটা অন্য কোনো স্টেটে ধরুন ইউপি যদি কেউ আসে বা অন্য কোনো কান্ট্রির লোক, আমরা কিন্তু আমার অবজেকশন দিই না। ঠিক সেরকম ভারতবর্ষের অন্য কোনো স্টেটের লোক, এমনকি যে পন্ডিতরা 35 বছরকে বেরিয়ে গেছে, সেই পন্ডিতরা তাদের দিকে বাড়ি দিয়ে ঘর পরিষ্কার করে পাঁচ থেকে সেখানে কুড়ি করে উঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম কোন কোনো কাজপত্র এখানে হয়? মানে এই যে আমাদের এবং এই প্রভাবটা আপনার থাকতে দেবো না, এই মানসিকতা ভারতবর্ষে একমাত্র ওদের মধ্যে যারা আজকে আমি ছেলেটাকে বাড়ি করতে পারি, আমি স্বামীর কাছে বাড়ি করতে পারি, এরকম তো থাকতে পারবো না। এইখানে ঘটনা আমি বলছি ওরা একটু বিশ্বাস করে, ওরা মনে করে আমাদের এখানে কেউ থাকতে আমরা ঢুকিয়ে দেবো। ওরা বন্ধুদের ইয়ে করেছে, ওরা ওরা নেই ওদের বাড়ি করে ওরা নেই, তাদের সম্ভবত হবে। আমি আপনাকে বলছি বাংলাদেশ সেখানে বিশ্বাস করে তারা সেই বিষয়ে তাদের সঙ্গে লড়াই করে আমাদের কিন্তু সেই লড়াইটা থাকতে পারে। এবং আমি বলছি এরা প্রত্যেকটা মানুষের হিসাবে এরা প্রত্যেকটা হয়, এরা আমরা যখন যাই তখন কাজ করে তাদের ব্যবসার জন্য। এবং আজকে এই যে আপনি মারা গেছে তারা লড়াই করে নিয়ে গেছে এখানে গুলি করা হচ্ছে, তাদের মধ্যে বহুলোককে অ্যারেস্ট করা হয়েছে। আমি আবার বলছি যে এইখানে সমস্যা কিন্তু পাকিস্তান না, এখানকার লোকাল যে লোকেরা খাওয়া দাওয়া এখানকার এবং ভারতবর্ষের অংশ হলে ভারতবর্ষের অংশ তারা কলকাতায় কলকাতার লোক ওখানে গিয়ে বাড়ি দিতে পারে এবং যেখানে হবে তারা ভারতবর্ষ দিতে হবে, যেভাবে ঢাকায় একটা নেওয়া হয়েছে সেভাবে ভারতবর্ষ করে একটা দিতে হবে। একদম এইরকম ভাবে এই পদক্ষেপে এগোতে হবে ভারতকে, এমনটাই কিন্তু সকলেরই, সব দেশবাসীর, সারা দেশবাসীর কিন্তু একটাই মত। সরাসরি আসবো আইনজীবী অর্ক মুখার্জি। অর্ক বাবু কি বলবেন? অর্কদা, যে আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তান যদি পদক্ষেপ আগামী 48 ঘন্টার মধ্যে কোন রকম যে যুদ্ধবিরতি লঙ্ঘন করার যে নীতি, যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে, এটা যদি বন্ধ না করে কিন্তু ভারত বড়সড় পদক্ষেপ নেবে, বড়সড় অবস্থান নেবে, এমনটাই সরাসরি ভাবে ভারত সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে।
সবার আগে আমি নজরুল বাবুর কথা নিয়ে একটা কথা বলতে চাই। এই কথাটা হচ্ছে যে এই যে নজরুল বাবু বললেন, এই এত ইতিহাস তিনি আমাদেরকে শোনাবেন। আমি একটা কথা বলতে চাইছি, আজকে নজরুল বাবু উনি একজন মুসলিম এবং উনি ভারতবর্ষের থেকে একজন আইপিএস অর্কদা শোনা যাচ্ছে? অর্কদার বক্তব্য শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কি অর্কদার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কি? না, অর্কদার সঙ্গে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্কদা শোনা যাচ্ছে কি আমাদের কথা? হ্যাঁ, জন্ম আজকে ভারতবর্ষ এটাই হচ্ছে আসল ব্যাপার। এবং এখানে মনে করতে হবে যে এখানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে না, এখানে যুদ্ধ হচ্ছে ইউনাইটেড পার্সেন্টিজম, এখানে যুদ্ধ হচ্ছে সিভিলাইজেশন ইসলামিজম, এখানে যুদ্ধ হচ্ছে ফুড ভার্সেস ইমেজ। এবং এখানে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার এবং আইনের যে সাপোর্ট করছে টেররিজমকে, সেটা কিন্তু আমাদের যদি সেই সময় যখন ব্যান মাকে এই ঘটনা ঘটছিল যদি একদিন ছাত্র, তাহলে তাদের কখনো তৈরি হতো না। এখানে পাকিস্তান এবং বাংলাদেশ বরাবরই আজকে আমাদের এখানকার সিভিলাইজ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে টার্গেট করছে, তাদেরকে টেররিজম অ্যাক্টের ভিতরে তাদেরকে ঢোকার চেষ্টা করছে। এবং এই জিনিসটাই আমি বলছিলাম প্রথম দিন থেকেই যে এখানে আমাদের সরকারকে কিন্তু সরকারকে উচিত এই জায়গাটাকে করা। কারণ একটা জিনিস বলতে হবে, আজকে ভারতবর্ষের মধ্যে না, অর্কদার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, পুরোপুরি স্পষ্ট শোনা যাচ্ছে। আরো একটা ব্রেকিং নিউজ আসবে, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আরো একটা ব্রেকিং নিউজ, যেখানে কিন্তু একেবারে যে যুদ্ধ যাতে ভারত থামায়, সেই জন্য পাকিস্তান সরাসরি আমেরিকার কাছে গিয়ে হাতে পায়ে হচ্ছে ভারতকে যুদ্ধ থামাতে বলার জন্য। কিন্তু ভারতের ওপর পাল্টা আক্রমণ করতে থামছে না পাকিস্তান। পাকিস্তানের এরকম নির্লজ্জ ভূমিকা কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে। পাকিস্তান কি সরাসরি সেনাবাহিনী ছেড়ে দিয়ে একদম জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাকিস্তানের সামরিক সমস্ত যে উপকরণ গুলোকে, পাকিস্তানের কি এখন অস্ত্র গুলোকে সেনাবাহিনীর অস্ত্র, সেটা কি জঙ্গিরা অপারেট করছে নাকি? কি কারণে এখনো পর্যন্ত পাকিস্তান নিজের যে দারিদ্রতা, নিজের গরিবী, নিজের ভিখারির দশা, সেই জায়গা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। ভারতের সঙ্গে যুদ্ধের আগে পর্যন্ত যে ভিখারির দশা পাকিস্তানের ছিল, আগামী দিনে যুদ্ধের পরবর্তী সময় কিন্তু পাকিস্তানের ভূমিকা আরো দশা কিন্তু ভিখারির দশায় পরিণত হবে। আগামী দিনে আন্তর্জাতিক মহলেও ভিক্ষে চাওয়ার জায়গা পাবে না। সেই জায়গায় পাকিস্তান নিজেই বারবার ভারতের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। দিকে পাকিস্তান ভারতের যুদ্ধ বিরতি বা যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করতে হাতে পায়ে হচ্ছে আমেরিকাকে। এইরকমটাই পাকিস্তানের ভূমিকা, পাকিস্তানের নির্লজ্জতার ভূমিকা। নির্লজ্জ সরকার পাকিস্তান। হিন্দুরা কোনোদিনও কোনো দেশকে আক্রমণ করে, হিন্দুরা কোনোদিনও কোনো দেশের উপর রাজ্য করেনি, কোনো দেশকে দখল করে তার উপর রাজ্য করার জন্য তাকে আক্রমণ করেনি। আমরা বরাবরই সহিষ্ণু, কিন্তু আমাদের উপর যদি এরকম ইসলামিক ভূমাবরতা তৈরি করা হয় এবং ইসলামের নাম করে যে কর্ম করতে যারা তাকে ধরে ধরে গুলি করা হবে, তাহলে এটা কিন্তু আর সহ্য করা যাবে না। সুবিচার ইসলামে কি হয়েছে না হয়েছে আমরা এখন আর ইতিহাস জানতে পারি না। তাদের এখানকার যারা ইসলামিক ওই মানুষ, তাদের মনে হচ্ছে যে ভারতবর্ষকে থাকার অসুবিধা হচ্ছে, ভারতবর্ষের এটাকে তারা পছন্দ করছে না, তারা বাংলাদেশ পাকিস্তান গভর্নমেন্টের দিকে ইসলামিক কাজে চলে যায়। কিন্তু এইভাবে করতে গেলে ভারতবর্ষে হিন্দু যে ব্যাপারটা, যে হিন্দুর সাথে মিলে থাকতে হবে এবং হিন্দুইজম যেভাবে চলে যেভাবে মিলে থাকতে হবে। এবং এখানে আমরা অনেকটা সহিষ্ণু। এখানে আমি থামাচ্ছি। এখানে ভারতের অভ্যন্তরীণ জায়গায়, যেখানে ভারতের সমস্ত নাগরিক একসাথে থাকবে। ভারত কারণ গণতান্ত্রিক দেশ, যেখানে ভারতের সকল ধর্ম সমন্বয়ে মানুষের বসবাসের একমাত্র জায়গা ভারতবর্ষ। সেই ভারতবর্ষে কোনো হিন্দু, কোনো মুসলিম বিভাজন নেই, যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে পারে। একটা ইসলামিক জঙ্গি সংগঠন ভারতের উপর আক্রমণ চালাতে পারে, কিন্তু সেই জায়গায় ভারতের
অভ্যন্তরীণ যে সম্পর্ক সেটা যেন নষ্ট না হয়, সব থেকে বড় একটা দাবি এবং সব থেকে অনুরোধ একটাই থাকবে আমার সকলের কাছে, যে ভারতের অভ্যন্তরীণ ধর্মীয় প্রভাব যেন না পড়ে। অর্কদা, এবারে আমি সরাসরি রবীন্দ্রবাবুর কাছে আসবো। বাংলাদেশের কি অবস্থান সেটা তো এখনো পুরোপুরি স্পষ্ট, যে বাংলাদেশের একদম সরকার, যে ইউনূস সরকার একেবারে পাকিস্তানের সঙ্গে ভাইয়ের মতো অবস্থান করছে, ভাইয়ের মতো ট্রিট করছে বলা চলে। সেই জায়গায় আগামী দিনে যেখানে আত্মনির্ভর ভারত, যেখানে আত্মনির্ভর ভারত পাকিস্তানের উপর আক্রমণ করলে পাকিস্তান খান খান হয়ে যাবে, নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে, 3 থেকে 4 দিন সময় লাগবে পাকিস্তানকে ভেঙে টুকরো করে দিতে। সেই জায়গায় পাকিস্তানের এবার কি বাংলাদেশেরও কি এইরকম ইচ্ছা হচ্ছে, বাংলাদেশেরও কি খান খান হওয়ার সময় এসে গেছে, এমনটাই কি বাংলাদেশের সরকারের চাওয়া পাওয়া নাকি? কি বলবেন রবীন্দ্রবাবু, কি বলবেন? আপনারা জানেন, আপনার 5ই অগাস্ট 2024 সালে যে ঘটনাটা ঘটেছে, শেখ হাসিনাকে উচ্ছেদ করে সেখানে এমন শাসন একটা প্রচলিত করেছে, এটাকে বলে অ্যাডিকারি গভর্নমেন্ট। অ্যাডিকারি গভর্নমেন্টের তো পাওয়ার টু অ্যামেন্ড দি ল, আইন তো তৈরি করবে জনগণ, সেখানে তো ভোট নেওয়া হয়নি। ওনারা এখন দেখা যাচ্ছে ডক্টর ইউনূস বলছে এখন কিন্তু বসে থাকার সময় নয়, আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তাহলে যুদ্ধ কার বিরুদ্ধে? একদম সব থেকে বড় প্রশ্ন তো এটাই রবীন্দ্রবাবু, আপনি একজন বাংলাদেশের নাগরিক, কিন্তু তারপরেও আপনি এই জিনিসটা বুঝতে পারছেন, কারণ আপনি শিক্ষিত, আপনার শুধু শিক্ষা দীক্ষায় আপনি উন্নত নয়, আপনার মনস্তাত্ত্বিক দিক থেকেও আপনার উন্নত মানুষ এবং উন্নত মানের আপনি সেই পরিচয় দিচ্ছেন। কারণ যেখানে ন্যায় অন্যায়ের প্রশ্ন, সেই জায়গায় ন্যায়ের সমর্থন করা উচিত। সেই জায়গায় ইউনূস সরকার নাকি কোথাও বড় সড়ো পুরস্কার পেয়ে এসছে, সেই পুরস্কার প্রাপ্ত ইউনূস সরকারের এই রকম ভূমিকা সে নিজে বুঝতে পারছে না, যে জঙ্গিদের সমর্থন করা উচিত না সাধারণভাবে সুষ্ঠু জীবনযাপন করা উচিত। ইউনূস সরকার সেটুকুনি বুঝতে পারছে না। ভারতের বিরুদ্ধে নাকি পাকিস্তানের বিরুদ্ধে? এখন তো মনে হচ্ছে যুদ্ধ প্রস্তুতি নিজের দেশকে রক্ষা করার জন্য নয়, একদম তাই। যুদ্ধ প্রস্তুতি হলো এই ধরনের কথাবার্তা গুলো আমরা শুনতে পাচ্ছি। আমরা যুদ্ধ করবো কার সঙ্গে? আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করবো? বাংলাদেশের নাগরিকরা, আপনি এখনো পর্যন্ত বলবেন আওয়ামী লীগ সরকার মন্দিরে ভালো ছিল। আওয়ামী লীগের সরকারের আমলে যে অন্যায় হয়নি তা আমি বলবো না। আওয়ামী লীগের সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে এবং জাতীয় পার্টি সরকারের আমলেও হিন্দু নির্যাতন হয়েছে। আমার ডকুমেন্টেশন 5 বছর যাবত ডকুমেন্টেশন করি হিউম্যান রাইটস ফর মাইনরিটি কমিউনিটি। আমি পথে ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ডকুমেন্টেশন করেছি। এই ডকুমেন্টেশন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গাতে পাঠিয়েছি এবং সেখানে দেখা গেছে কি কারণে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, ধর্মীয় কারণে ওদের মন্দিরে আঘাত করা, মন্দির ভাঙচুর করা, মেয়ে নিয়ে যাওয়া, তাদেরকে কনভার্ট করা, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি। শুধু 5ই অগাস্টের পর থেকে নয়, আমি বহু আগে থেকে এই জিনিসগুলো ডকুমেন্টেশন করি। হিউম্যান রাইটস সেখানে আমরা দেখেছি কিভাবে ডিসক্রিমিনেট করা হয়েছে। আপনারা দেখুন, শুধু আওয়ামী লীগ করেনি, বিএনপি করেনি, জাতীয় পার্টি করেনি, এখনকার বর্তমান সরকার তারাও করেনি। এটা একটা প্রসেস, প্রসেস। যে মানুষ বিশেষ করে সন্তানগুলো যাতে এই দেশটা চলে যায়, তারা এখন 7% নিয়েছে। আগে আমরা 15% ছিলাম। আমরা যখন দেশটাকে স্বাধীন করার চেষ্টা করেছি, 31 সালে মুক্তিযুদ্ধ করে, সেখানে আজকে কি অবস্থা হচ্ছে? এটা যদি বলতে চাই যে হিন্দুরা এখন সাংঘাতিক ভাবে ভিতর সন্ত্রস্ত, তারা ওখানে কোনো কথা
সরকার একটা সার্কুলার জারি করেছে, খুবই খুশি হই। এই সার্কুলারটা কি? সেটা হলো কোনো হিন্দুদের উপর নির্যাতন করা যাবে না, হিন্দুদের উপর কোনো অত্যাচার করা যাবে না। এই যে 2-3 দিনের আগে একটা সার্কুলার প্রকাশ করেছে, এটা অত্যন্ত একদম, এটা তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে রবীন্দ্রবাবু, কিন্তু সেই জায়গায় এটা কতটা কার্যকরী হয় আগামী দিনে সেটাও সব থেকে বড় দেখার একটা প্রশ্ন হচ্ছে। একেবারে এরপরে সুমিত্রাদির কাছে একবার শেষবারের মতো চলে আসুন। সুমিত্রাদি, কি বলবেন যে যেখানে 48 ঘন্টার মধ্যে পাকিস্তান যুদ্ধবিরতি সীমা যে চুক্তি লঙ্ঘন করছে সেটা যদি বন্ধ না করে, যুদ্ধ বন্ধ যদি না করে পাকিস্তান, তাহলে বড়সড় পদক্ষেপ নেবে ভারত। আর সেই জায়গায় আমেরিকার কাছে হাতে পায়ে ধরছে যাতে ভারতের যুদ্ধ, ভারত পাকিস্তানের উপর আক্রমণ বন্ধ করে দেয়। এদিকে পাকিস্তান তো ভারতের উপর আক্রমণ হানতে ছাড়ছে না। পাকিস্তান তাহলে কি জঙ্গিদের হাতে চলে গেছে পুরোপুরি? সরকারটাই পুরো সেনাদের যে সামগ্রী সেগুলো কি তাহলে যুদ্ধ সামরিক সামগ্রী যা কিছু ছিল সব কি তাহলে জঙ্গিদের হাতেই নিয়ন্ত্রণ হচ্ছে? না, সুমিত্রাদির কাছে যোগাযোগ করা যাচ্ছে না, সুমিত্রাদির কাছে যোগাযোগ করা গেল না। অর্কদার কাছে আরো একবার আসলো। অর্কদা, কি বলবেন যে এই বিষয়টা, যেখানে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বিরতি যে চুক্তি যে ছিল, যে যুদ্ধ যদি না বিরতি করা হয়, বিরতি থাকে পাকিস্তান, তাহলে কিন্তু যোগ্য জবাব দেবে, আরো কঠোর ভাবে শাস্তি দিতে তৈরি হয়েছে ভারত। একেবারে নির্লজ্জ পাকিস্তানকে যোগ্য জবাব দেবে ভারত। কি বলবেন? শেষ করার পথে চলে এসেছি একদম। এরপরে আসবো নজরুল ইসলাম বাবুর কাছে। নজরুল বাবু, কি বলবেন যেখানে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বিরতি যে সংঘর্ষ চুক্তি, সেটা যুদ্ধ বিরতি যদি না করা হয় তাহলে কিন্তু বড়সড় পদক্ষেপ নেওয়া হবে। নজরুলের অর্কদা, আবার আসছি আপনার কাছে, কিন্তু একদম শেষবারের মতো নজরুল বাবুর কাছে আসবো। নজরুল বাবু, কি বলবেন যে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বিরত না করলে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেবে ভারত? এদিকে যেমন ঘোষণা করা হয়েছে, অপরদিকে পাকিস্তান কিন্তু আমেরিকার কাছে গিয়ে মধ্যস্থতা করতে, ভারতের যুদ্ধ বন্ধ করতে কিন্তু আবেদন জানাচ্ছে, হাতে পায়ে ধরছে পাকিস্তান। একদম তাই, একদম তাই অর্কদা। সহ্য করার দিন শেষ, এবার পাল্টা জবাব দেওয়ার দিন চলে এসছে। শুধু পাল্টা প্রত্যাঘাত নয়, এবার পাকিস্তানের ঢুকে চুরচুর করে দেওয়ার সময় এসে গেছে। এবার কিন্তু ভারত সেই পথেই এগোচ্ছে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নজরুল ইসলাম বাবু, যে মিডিয়া অ্যাডভাইজারি রয়েছে, সেনাদের পদক্ষেপ, আগামী পদক্ষেপ বলা যাবে না, কিন্তু তারপরেও ভারতের যে আগামী পদক্ষেপ যে বড়সড় কোনো দিকে ইঙ্গিত করছে সেটাই কিন্তু স্পষ্ট। নজরুল বাবু, নজরুল বাবু, একটাই প্রশ্ন আপনার কাছে, একদম শেষবারের মতো প্রশ্ন, যে আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তান যদি যুদ্ধ বিরত না করে, ভারতের উপর আক্রমণ হানতে যদি কোন রকম রাশ না টানে, তাহলে ভারত কিন্তু বড়সড় পদক্ষেপ নেবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অবস্থা সেটা আপনাকে বলেছি, 48 ঘন্টাকে হুঁশিয়ারি ভারতের তরফ থেকে দেওয়া হবে। আমার ধারণা পাকিস্তান তারপরে সবকিছু বন্ধ করে দেবে। যদি না করে তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হবে এবং তখন তাদের কিছু করার থাকবে। নজরুল বাবু, আরো একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, যে ভারতের যা সামরিক শক্তিধর দেশ ভারত, সেই জায়গায় পাকিস্তান তো এখনো পর্যন্ত নাস্তানাবুদ অবস্থায় চলে এসছে। দিনে রাতে কিন্তু
পাকিস্তান ভারতের কাছে মার খাচ্ছে, যদিও এখনো পর্যন্ত ভারত নিয়ন্ত্রণে রেখে হামলা চালাচ্ছে। ভারত এখনো পর্যন্ত সেনা এবং সেনাদের ঘাঁটি এবং বিমান ঘাঁটি এবং জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে কিন্তু হামলা চালাচ্ছে। এখনো পর্যন্ত পাকিস্তানের সাধারণ মানুষের উপর আক্রমণ কোনোভাবেই চালায়নি ভারত, যেদিকে পাকিস্তান কিন্তু বারবার আক্রমণ চালাচ্ছে সাধারণ মানুষের উপরে, যেখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা সেই জায়গাতেও আক্রমণ চালানোর চেষ্টা করছে। সেই জায়গায় পাকিস্তানের যে সামরিক শক্তি সেটা কতদিন ভারতের কাছে যুদ্ধে নামলে কতদিন চলতে পারে? 3-4 দিনের মধ্যে কি শেষ হয়ে যায় পাকিস্তান? ভারতের শক্তি আছে, প্রথম যে আঘাতটা হচ্ছে সেটা সাধারণ নাগরিকটা নয়, কোন সামরিক ঘাটির উপর হয়, শুধুমাত্র সেই সব জায়গায় হচ্ছে যেখান থেকে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় বাড়তে পারে। এরপরে পাকিস্তান যখন মিসাইল পাঠাচ্ছে, ড্রোন পাঠাচ্ছে, তখন তাদের সামরিক ঘাটিতে আক্রমণ করা হচ্ছে, তো নাগরিকদের আক্রমণ করা হয়। এরপরে যদি পাকিস্তান বন্ধ না করে তাহলে তাদের উপর যে আক্রমণ হবে সেটা সামনে পাকিস্তান দাঁড়াতে পারবে না। আমি আশা করছি যে আচরণের ঘটার আগেই একদম একেবারে বলতে গেলে যে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে হবে পাকিস্তানকে, এমনটাই কিন্তু ইঙ্গিত আসছে। না হলে কিন্তু যোগ্য জবাব পাবে পাকিস্তান। সরাসরি একদম চলে আসতো শেষবারের মতো আমাদের অনুষ্ঠান শেষ করার পর্যায়ে চলে এসছে সুদীপ্ত গুহর কাছে। সুদীপ্ত বাবু কি বলবেন? একেবারে পাকিস্তান কি খান খান হয়ে যাওয়ার দিন চলে এসছে। পাকিস্তান কি এখনো পর্যন্ত নিজের ভালো বুঝতে হবে? যেখানে বাংলায় বলে না যে পাগলারাও নিজের ভালো বুঝে, সেই জায়গায় পাকিস্তান কি পাগলা কুকুরের মতো আচরণ করবে এখনো পর্যন্ত, নাকি পাগলা হয়ে নিজের দিকটাও বুঝবে? সুদীপ্ত বাবু শোনা যাচ্ছে কি? না, সুদীপ্তর সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আর যোগাযোগ করা গেল না। একেবারে চলে আসবো সুমিত্রাদির কাছে। সুমিত্রা ভট্টাচার্য, একদম শেষবারের মতো অনুষ্ঠানের শেষের একদম প্রশ্ন থাকবে যে আগামী 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বিরত না করলে পাকিস্তানকে একেবারে ভেঙে চুরমার করে ভারত, সেই শক্তি রাখে ভারত, কি বলবেন? এরপরেও কি পাকিস্তানের শিক্ষা হবে? না, সুমিত্রাদির সাথে যোগাযোগ করা যাচ্ছে না। একদম শেষবারের মতো চলে আসবো রবীন্দ্রবাবুর কাছে। রবীন্দ্রবাবু কি বলবেন? ভারতের কাছে নাস্তে নাবুদ এখনই পাকিস্তান। এবার যদি পাকিস্তানে ঢুকে ভারত হামলা করে তাহলে কোথায় পালাবে লেজ গুটিয়ে পাকিস্তান? রবীন্দ্রবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এরপরে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বিরত না করলে পাকিস্তানের ভেতরে ঢুকেও হামলা চালাবে ভারত, এমনটা ইঙ্গিত আসছে। কি বলবেন? এরপরে লেজ গুটিয়ে কোথায় পালাবে পাকিস্তান? এটা তো ভারতের ব্যাপার, আমি তো বাংলাদেশি নাগরিক। এখন ভারত কি করবে এটা ভারতের উপর নির্ভর। তবে জাস্টিস ফর সবার জন্য আমরা বিচার চাই, যারা অন্যায় করবে তাদের শাস্তি হতে হবে। একদম বিচারের দাবিতে রাখা হচ্ছে, কিন্তু পরবর্তী সময়েও পাকিস্তানের কি সমর্থন করবে এখনো পর্যন্ত ইউনূস সরকার? কি বলবেন আপনি বাংলাদেশি নাগরিক হিসাবে? তাহলে কি পাকিস্তানের মতো ভুল করবে বাংলাদেশ? তাহলে পাকিস্তানের মতো পাকিস্তানের সমর্থনে লড়াই ভারতের সঙ্গে সম্মুখ সমরে আসবে বাংলাদেশ? কি বলবেন? না, বাংলাদেশের যোগ্য জবাব পাওয়া যাচ্ছে না। বাংলাদেশও একইভাবেই হতে পারে, যেখানে পাকিস্তান অবস্থান করছে সেই জায়গায় যদি ইউনূস সরকার অবস্থান করে এবং পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে যদি ভারতের বিরুদ্ধে লড়াই করতে আসে, একেবারে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে হবে।
পাকিস্তান এবং বাংলাদেশকে। একদম শেষ দিকে, শেষ মুহূর্তে চলে এসেছি অনুষ্ঠানের। আগামী দিনেও আবারও থাকবে আমাদের নজর এই অপারেশন সিঁদুরের উপরে। আপনাদের কি মতামত দর্শকদের অবশ্যই ভারতীয় মানুষজন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী কি পদক্ষেপ নিতে পারে ভারত এবং কি পদক্ষেপ নিলে পাকিস্তান নাস্তানাবুদ হয়ে যাবে, অবশ্যই আপনাদের কাছে কমেন্টে জানানোর জন্য দাবি থাকবে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।